ঘূর্ণিঝড় রিমালের অগ্রভাগ উপকূলে আঘাত হানতে শুরু করেছে। এরই মধ্যে এর প্রভাবে বিভিন্ন উপকূলীয় এলাকাতে ভারী বৃষ্টি শুরু হয়েছে, পাশাপাশি ঝোড়ো দমকা হাওয়া শুরু হয়েছে। এবং আবহাওয়া অফিস থেকে শুরুতে যেটি বলেছিল যেসব এলাকার মহাবিপদ সংকেত দেওয়া হয়েছে 10 নম্বরে যে 9টি জেলা, তার সেখানে মূলত জলোচ্ছ্বাস অনেকটা বৃদ্ধি পেয়েছে। তারা বলেছিল যে 8 থেকে 12 ফুট পর্যন্ত জলোচ্ছ্বাস বৃদ্ধি পেতে পারে, পাশাপাশি সাগর অনেকটাই উত্তাল হয়ে গেছে এবং সময়ের সাথে সাথে বাড়ছে যে দুর্যোগ তার তীব্রতা। এবং মোংলা, পায়রা বন্দর সহ 9 জেলায় জারি হয়েছে 10 নম্বর মহাবিপদ সংকেত। এই মুহূর্তে উপকূলীয় জেলায় যারা রয়েছেন, বাসিন্দা যারা রয়েছেন, তাদেরকে কিন্তু ইতিমধ্যে সতর্ক অবস্থানে যাওয়ার জন্য যেটি বলা হয়েছে আপনি বলছিলেন ঠিকই, এবং সে সাথে শেল্টার যেগুলো রয়েছে, দুর্যোগ শেল্টার, সেগুলোতে তারা ইতিমধ্যে যাচ্ছে। ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে সরকার থেকে। এবং আবহাওয়া অফিস থেকে কিছুক্ষণ আগে রাব্বি হোসেন আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, তিনি জানাচ্ছিলেন যে মূলত রাত সন্ধ্যা 6টা থেকে রাত 10টার মধ্যে উপকূলীয় পটুয়াখালী যে খেপুপাড়া রয়েছে তার উপর দিয়ে মূল যে কেন্দ্রটি সেটি বয়ে যেতে পারে, এবং ধারণা করা হচ্ছে যে রাত 8টা থেকে 10টার মধ্যে এটি অতিক্রম করবে এবং মধ্যরাত পর্যন্ত এটি চলমান থাকবে। এই বিষয়ে আরও তথ্য আমরা জানতে চাই। আমরা একটু যুক্ত হতে চাই কুয়াকাটায় সহকর্মী নাইব আবির সেখানে রয়েছেন, পাশাপাশি বরগুনায় একটু যেতে চাই, সহকর্মী জিয়াদ মাহমুদ সেখানে রয়েছেন। সবশেষ পরিস্থিতি তাদের মাধ্যমে জানবো। শুরুতে যেতে চাই আবিরের কাছে। আবির, জানতে চাই যে কুয়াকাটার উপকূলীয় এলাকাগুলোর এখনকার পরিস্থিতি কি, আবহাওয়া কেমন দেখছেন? সাগর উত্তাল দেখেছিলাম কিছুক্ষণ আগে আপনার মাধ্যমে, এই মুহূর্তের পরিস্থিতি জানতে চাই আপনার কাছ থেকে। গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। বেশ খানিকটা ভয়ঙ্কর যদি বলতে হয় তাহলে সেটি আসলে বলাই যায়, কারণ আমাদের হাতে যে তথ্য আছে সেই তথ্য অনুযায়ী যদি 10টার কিছুক্ষণ পরে রিমালের যে মূল কেন্দ্র সেটি আঘাত করে, তাহলে কিন্তু আর হাতে সময় আছে খুব অল্প। এবং ইতিমধ্যে আমরা দেখছি যে প্রচণ্ড পরিমাণে বাতাস এবং একসাথে বৃষ্টি, ঝড়ো বৃষ্টি হচ্ছে। এবং একই সাথে সার্বিকভাবে যদি বলতে চাই তাহলে সাগর উত্তাল। এই মুহূর্তে আমরা যতটুকু দেখতেছি সাগরে যে এখনো পর্যন্ত ভাটা আছে, জোয়ার এখনো পর্যন্ত কেবল আসা শুরু হয়েছে। তবে সাধারণত অন্যান্য সময় যে ভাটা যেরকম থাকে, পানির উচ্চতা ভাটাতে, তার থেকে এই মুহূর্তে যে ভাটা চলছে সাগরে তার থেকে অনেক বেশি পানির উচ্চতা কিন্তু এখানে রয়েছে। সার্বিকভাবে খুবই একটি ভয়ঙ্কর পরিস্থিতি এবং সংকটময় অবস্থা বিরাজ করছে। কারণ আমরা এখন একেবারে শুনশান নীরবতা লক্ষ্য করছি। কিছুক্ষণ আগেও এখানে কিছু পর্যটক যারা ছিল, স্থানীয়রা ছিল, উৎসুক জনতা ছিল, তাদের আসলে এখন কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা সবাই চলে গেছে। শুধুমাত্র আমরা যারা গণমাধ্যম কর্মী আছি তাদের ছাড়া মোটামুটি আর এখানে কেউ নেই। এবং সমুদ্র সৈকত লাগোয়া যে দোকানগুলো, আপনি জানেন যে বিভিন্ন স্থানীয় অস্থায়ী দোকান এখানে রয়েছে, দোকান রয়েছে, বিভিন্ন জুতা, স্যান্ডেল থেকে শুরু করে শামুক ঝিনুকের বিভিন্ন পণ্য এই দোকানগুলোতে পাওয়া যায়, সেই দোকানগুলো কিন্তু বন্ধ করে ফেলা হয়েছে। এবং একই সাথে সেই দোকানগুলোর যে আসবাবপত্রগুলো, যথেষ্ট উপকরণগুলো, উপাদানগুলো, সেগুলোও কিন্তু তারা আসলে নিয়ে চলে যাচ্ছে। তাদের সাথে ব্যবসায়ীদের সাথে আমাদের কথা হচ্ছে, তারা বলছে যে আসলে যে অবস্থা এখানে তৈরি হবে বা হওয়ার সংখ্যা তৈরি হয়েছে তাতে কিন্তু এই দোকানগুলো নিরাপদ নয়, সুতরাং তারাও কিন্তু প্রায় বলা যায় ব্যাগটা গুছিয়ে চলে যাচ্ছে। সার্বিকভাবে এখন অবস্থা বেশ খারাপ এবং তীব্র বাতাসের সাথে ঝড় হাওয়া, বড় হাওয়া এখানে বয়ে যাচ্ছে এবং বরাবরের মধ্যে যেহেতু পূবাল বাতাস, সাগর একেবারেই দেখাতে চাই আমি আপনাকে এই কুয়াকাটার সমুদ্র সৈকতের পরিস্থিতি, তাহলে নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কী অবস্থা বিরাজ করছে। শুধুমাত্র কয়েকজন স্বেচ্ছাসেবী ছাড়া পুরো যে সমুদ্র সৈকত লাগোয়া যে দোকানপাটগুলো সেগুলো কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ করে ফেলা হয়েছে। এবং কিছুক্ষণ আগে যদি বলছিলাম যে ব্যাগ বস্তা গুছিয়ে বিভিন্ন যে উপকরণ তারা যে ব্যবসা বাণিজ্য করে সেই পণ্যগুলো কিন্তু তারা গুছিয়ে ফেলেছে এবং গুছিয়ে তারা এখান থেকে চলে যাচ্ছে। এবং এর কারণ তারা বলছে যে যেহেতু এই ধরনের অবস্থা তৈরি হয়েছে এবং তাতে কিন্তু তাদের এই পণ্যগুলো কিন্তু নিরাপদ নয়, এবং এই পণ্যগুলো নিরাপদ না হওয়ার কারণে তাদের দোকানগুলো নিরাপদ নয়, যার কারণে এই পরিস্থিতি এবং এই পরিস্থিতি থেকে উত্তর না হওয়া পর্যন্ত তারা আসলে এই দোকানপাটগুলো যুক্ত নিয়েছে। পরিস্থিতি যখন স্বাভাবিক হবে তখন তারা আবারও দোকানপাটগুলো নিয়ে বসে রয়েছে। আর আরেকটি বিষয় বলে রাখছি যে এই মুহূর্তে আমাদের কাছে তথ্য আছে
বলছি সেটি হচ্ছে যে পটুয়াখালী যেহেতু সমুদ্র উপকূলবর্তী একটি জেলা, আপনি জানেন যে 10 নম্বর মহাবিপদ সংকট এখানে রয়েছে, এবং এর বাইরে গিয়ে যদি আমি বলতে চাই যে সমুদ্র সৈকতের যে পায়রা সমুদ্র বন্দর, সেই পায়রা সমুদ্র বন্দর থেকে প্রায় 180 থেকে 200 কিলোমিটার দূরে কিন্তু ঘূর্ণিঝড় বিমান অবস্থান করছে। সুতরাং 10টা থেকে 12টার মধ্যেই সেটি আসলে আঘাত করবার কথা আমরা আবহাওয়া অধিদপ্তরের মাধ্যমে আমরা জানতে পেরেছি, এবং সেটি যদি হয়ে থাকে তাহলে হয়তো আজ 3 থেকে 4 ঘন্টার মধ্যে আমরা সেই মূল যে কেন্দ্র সেটির আঘাত আসলে এই ক্ষতি করা উপকূলবর্তী যে এলাকা সেই এলাকার উপর দিয়ে আসলে বয়ে যাবে। এবং আমি যদি নিরাপত্তার বিষয় বা ঘূর্ণিঝড় মোকাবেলার কথা যদি আপনাকে একটু জানাই, যে কিভাবে এখানে ঘূর্ণিঝড় মোকাবেলা করা হচ্ছে সেটি যদি একটু আপনাকে জানাতে চাই বা বলতে চাই, তাহলে জানাতে চাই যে প্রায় 350 থেকে 400-র মতো স্থায়ী এবং অস্থায়ী এখানে আশ্রয় কেন্দ্র তৈরি করা হয়েছে। বিশেষ করে বরগুনার বিশেষত যদি আমি বলি যে কুয়াকাটার যে হোটেল এবং রিসোর্টগুলি রয়েছে সেখানে কিন্তু অস্থায়ীভাবে আশ্রয় কেন্দ্র তৈরি করা হয়েছে, এবং সাধারণ মানুষের এখনো পর্যন্ত আশ্রয় কেন্দ্রে যাবার ব্যাপারে আমরা আগ্রহ দেখিনি। খুবই অল্প কয়েকটি পরিবারকে আমরা আশ্রয় কেন্দ্রগুলো দেখেছি। পরবর্তীতে যদিও বারবার প্রশাসন থেকে এবং পুলিশ প্রশাসন থেকে শুরু করে উপজেলা প্রশাসন থেকে বারবার তাদেরকে অনুরোধ করা হচ্ছে এই আশ্রয় কেন্দ্রগুলোতে যাওয়ার জন্য। আপাতত এই ছিল আমার কাছে কুয়াকাটা থেকে চিত্রকর্ষণের সবশেষ। আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি বরগুনায়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী জিয়াদ মাহমুদ। উপকূলের প্রকৃতিতে আবারও দুর্যোগময় একটি সন্ধ্যা নেমে এলো, এবং এই সন্ধ্যা কিন্তু অনেক আগেই কালো মেঘে ছেয়ে গেছিল উপকূল, এবং প্রকৃতিতে যে দুর্যোগের সূচনা হয়েছে তার কিন্তু একটা বড় রকমের প্রতিফলন হচ্ছে বর্তমানে। এবং জাস্ট নাও ইজ ড্রিজলিং নাও, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, সেই সাথে দমকা হাওয়াও বইছে, এবং যে ঘূর্ণিঝড়টি আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী বিকেল 3টে নাগাদ ঘূর্ণিঝড়টি পায়রা বন্দর থেকে 180 কিলোমিটারের দূরত্বে অবস্থান করেছিল, এবং সেটি কিন্তু অনুমান করা যায় এখন যে সেটি খুব সন্নিকটে চলে এসেছে। এবং আমরা দেখেছি যে সেই সাথে উত্তাল রয়েছে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত সহ উপকূলের সমস্ত নদ নদীগুলো। এবং আপনাকে জানিয়ে রাখি যে জেলেপল্লীর যে জেলেরা রয়েছেন কিংবা ভাঙন প্রবণ এলাকার যে মানুষ রয়েছেন, শহরের মানুষ যারা রয়েছেন তারাও বেশ আতঙ্কিত, কেননা ঝোড়ো হাওয়া বইছে, এবং অনেকেই কিন্তু ইতিমধ্যে আশ্রয় কেন্দ্র আশ্রয় নিয়েছেন, সেখানে কিন্তু রাত্রি যাপনেরও চিন্তা করছেন তারা। প্রশাসনের পক্ষ থেকে সমস্ত ধরনের সহযোগিতা তাদেরকে করা হয়েছে। এবং আপনাকে জানিয়ে রাখি, এটি যদি ঘূর্ণিঝড় তার পূর্ণ শক্তি নিয়ে আঘাত করে তাহলে কিন্তু এটি সিডরের মতো অতটা ভয়ঙ্কর হবে না, এটি আয়লা কিংবা তার থেকে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এবং আপনাকে জানিয়ে রাখি, প্রবল ঘূর্ণিঝড়টির অগ্রভাগ যখন উপকূলে এসে পড়ে তখনই আমরা দেখেছি যে দমকা হাওয়া, সেই সাথে ঝোড়ো বাতাস, এবং নদীতে প্রচুর ঢেউ, এবং সেই ঢেউয়ের ফলে কিন্তু এখানকার যে খেয়া পারাপার সেগুলো বন্ধ রয়েছে, এবং যে লঞ্চ যোগাযোগ সেটিও বন্ধ করে দেওয়া হচ্ছে, যেহেতু নৌবন্দরে কিন্তু 4 নং মহাবিপদ সংকেত চলছে। এবং সেই সাথে বরগুনায় যে 10 নং মহাবিপদ চলছে, বরগুনা সহ অন্য 9টি জেলায় কিন্তু একই রকম আবহাওয়া পরিস্থিতি বিরাজ করছে। এবং আপনাকে জানিয়ে রাখি যে এই আবহাওয়া অধিদপ্তর আমাদের জানিয়েছে যে এই যে ঘূর্ণিঝড়টি রাত 10টার মধ্যে উপকূল অতিক্রম করা শুরু করতে পারে, এবং তখন কিন্তু এই পরিস্থিতি পাল্টে যেতে পারে। আমরা প্রকৃতির কিন্তু আবহাওয়ার তারতম্যও দেখছি। কতক্ষণ এই বিষখালী নদীর পারে যখন এলাম কিছুক্ষণ আগে, তখন কিন্তু কিছুটা শান্ত ছিল, দমকা হাওয়া বইছিল, ঢেউ ছিল না নদীতে, ভাটার সময় যেহেতু চলছে। এখন কিন্তু আবার সেই গুড়ি গুড়ি বৃষ্টির সাথে ঢেউ বেড়েছে, দমকা হাওয়া বেড়েছে, সবকিছু মিলিয়ে বোঝা যাচ্ছে যে ঘূর্ণিঝড় তার একটা অশনি সংকেত নিয়ে কিন্তু উপকূলের দিকে আঘাত করতে আসছে। সেই জন্য কিন্তু মানুষজন ভীত সন্ত্রস্ত হয়ে তারা কিন্তু নিরাপদে যে যার মতো আশ্রয় নিয়েছেন। তবে অনেকেই আবার আছেন যারা আশ্রয় কেন্দ্রে এখনো আসেননি, তাদের কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সচেতন করার চেষ্টা করা হচ্ছে, তাদেরকে অনুনয় বিনয় করেও কিন্তু আশ্রয়নে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে বলে আমাদের জানিয়েছেন। এবং এখানে আশ্রয়নে যারা থাকেন তাদের মাঝে আমরা দেখেছি কিছুক্ষণ আগে ইউনো বরগুনা সদরের ইউনো তিনি শুকনো খাবার বিতরণ করেছেন। স্যার, জেলা প্রশাসনের পক্ষ থেকে যে 400
73টি আশ্রয়ন কেন্দ্র কিংবা 303টি মুজিব কিল্লা প্রস্তুত রাখা হয়েছে, যেখানে 3 লাখেরও বেশি মানুষ কিন্তু এই দুর্যোগকালীন সময় তারা আশ্রয় নিতে পারবেন। এবং এছাড়া 42টি মেডিকেল টিম গঠন করা হয়েছে, যারা এই মাঠে কাজ করছেন। এদিকে ফায়ার সার্ভিস কিংবা কোস্ট গার্ড রেস্কিউ টিম হিসেবে কিন্তু মাঠে রয়েছেন, তারা সোচ্চার রয়েছেন। এবং এখানকার স্বেচ্ছাসেবী যারা রয়েছেন তাদের সাথেও আমি কথা বলেছি, তারা বলেছেন সারা রাত্র নির্ঘুম রাত কাটিয়ে হলেও তারা উপকূলের জানমালের রক্ষা করার জন্য তারা সেবায় নিয়োজিত থাকবেন। এদিকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, উপকূলের যে বিদ্যুৎ ব্যবস্থা এটি কিন্তু পিডিবির বিদ্যুৎ সন্ধ্যা নাগাদ থাকলেও এই যে পল্লী বিদ্যুৎ, সেই বিদ্যুতের দেখা মিলছে না এখানে। আমরা দেখেছি যে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে এই বরগুনা সদর ছাড়াও অন্যান্য উপজেলার কয়েকটি গ্রাম, এবং সেখানে যে নেটওয়ার্ক ব্যবস্থা, শক্তিশালী মুঠোফোন নেটওয়ার্ক ব্যবস্থা না থাকার ফলে কিন্তু অনেকের সাথে মানুষজন যোগাযোগ করতে পারছেন। এবং যেহেতু এই একটি আধার রাত এবং এখানে বিদ্যুৎ ব্যবস্থা নেই, সুতরাং মানুষের দুশ্চিন্তা কিন্তু আরো একগুণ বেড়ে যাচ্ছে। এদিকে সাধারণ মানুষের সাথে আমরা গ্রামের যে মানুষ তাদের সাথেও কথা বলেছি, অনেকে বলছেন যে তাদের ভিটেমাটির মায়া ছেড়ে তারা আশ্রয় কেন্দ্রে যেতে চান না, সেহেতু তাদেরকে নেওয়ার জন্য কিন্তু এখানকার প্রশাসন ভিন্ন কৌশল অবলম্বন করছেন। আশ্রয়ন কেন্দ্রে কিন্তু খাবার দাবারের ব্যবস্থাও তারা করেছেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে আগ্রহী হয়ে কিছু মানুষ কিন্তু আশ্রয়ন কেন্দ্রে যাচ্ছে, এবং এক্ষেত্রে সর্বোপরি মানুষকে, উপকূলের মানুষ যারা রয়েছেন তাদেরকে কিন্তু সতর্ক থাকতে হবে, যেহেতু ঘূর্ণিঝড়টি রাত 10টার মধ্যে কিন্তু উপকূল অতিক্রম শুরু করতে পারে। এখন আমরা আবার একটু কুয়াকাটা নাইম আবিরের কাছে যাচ্ছি সেখানকার সর্বশেষ জানতে। কুয়াকাটা সমুদ্র সৈকতের অবস্থা নিয়ে আসলে আমরা কথা বলছিলাম, কিছুক্ষণ আগে আপনাদের সাথে যুক্ত হয়েছিলাম। এই মুহূর্তে আবারও যুক্ত হয়েছি এবং বরাবরের মতো অবস্থা বেশ ভয়ঙ্কর পরিস্থিতি ধারণ করছে এখানে সাগর। এবং প্রথম থেকে যেটি একটা ধারণা করা হচ্ছিল যে সন্ধ্যা বারবার সাথে সাথে আমাদের এখানে যখন আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছিল যে সন্ধ্যার পরে অর্থাৎ রাতের প্রথম ভাগে কিন্তু এই ঘূর্ণিঝড়টি এখানে আঘাত কেন্দ্র, ঘূর্ণিঝড়টির যে কেন্দ্র সেটি এখানে আঘাত হানতে পারে। এবং আমি যদি এখন একটু আপনাকে অবস্থান এই কুয়াকাটা ভিতর দেখাই, তাহলে নিশ্চয়ই আপনি বুঝতে পারবেন যে এখানে কী পরিমাণ ভয়ঙ্কর অবস্থা বিরাজ করছে। বলে রাখি যে এটি মূলত যে সড়কটিতে আমরা আপনাদের মাধ্যমে আমাদের দর্শকদেরকে দেখানোর চেষ্টা করছি, সেটি কিন্তু কুয়াকাটার যে শহর থেকে মূল যে কুয়াকাটা সমুদ্র সৈকত আসবার যে মূল যে সড়ক, সেই সড়কটি এখানে অবস্থান, এবং সড়কটি একেবারে মানে সাধারণ মানুষের জন্য খুবই কঠিন হয়ে গেছে। বর্ধমান্ত বিভিন্ন জায়গায় দেখা গেছে পুলিশের বিভিন্ন রকমের সাইনবোর্ড, দর্শক স্ক্রিন যেগুলো ছিল, ব্যানার, সেগুলো রাস্তার মধ্যে এখানে পড়ে আছে। এর বাইরে যদি বলি তাহলে এখানে যে স্থানীয় যে দোকানপাটগুলো রয়েছে, অস্থায়ী, বিশেষ করে যে অস্থায়ী দোকানগুলো রয়েছে, সেই দোকানগুলোর বিভিন্ন ক্ষতি ছাউনি ভেঙে কিন্তু রাস্তার মধ্যে পড়ে আছে। সুতরাং এটি কিন্তু একেবারে স্পষ্ট যে ঘূর্ণিঝড় বিমানের যে ইতিমধ্যেই তার প্রভাব সেটি কিন্তু আসলে করতে শুরু করেছে। এবং আমরা যদি বলি যে বিকেল 4টার দিকে, 4টার কিছুক্ষণ আগে কিন্তু তার অগ্রভাগ এখানে প্রবেশ করেছে, এবং এরপরে কিন্তু মূলত সাগর আরও বেশি উত্তপ্ত হতে শুরু করেছে, আরও ভয়ঙ্কর হতে শুরু করেছে। এবং এরপরে সাগর মূলত যে সাধারণত যেরকম সময়ে ভাটা, যেরকম সময়ে ভাটা থাকে, সেই ভাটার সময় সাগরের ঢেউয়ের যে উচ্চতা থাকে, পানির যে উচ্চতা থাকে, সেই উচ্চতার থেকেও বেশি উচ্চতা কিন্তু এই সময়খান যখন ভাটা চলছিল, সেই ভাটার অবস্থার কথা যদি বলি। এছাড়া যদি বলি যে ভাটার যে সময়কাল, সাধারণত আমাদের কথা হয়েছে, তারা আসলে আমাদেরকে বলছিল যে মোটামুটি সন্ধ্যা নাগাদ আসলে এই ভাটাটি সন্ধ্যা পর্যন্ত চলে। কিন্তু আজ আমরা যেটা দেখেছি সেটি হচ্ছে প্রথমত ভাটা চলাকালীন সময়েও পানির উচ্চতা স্বাভাবিক সময়ের থেকে বেশি ছিল, এবং যার কারণে সাগর বেশি উত্তাল ছিল, প্রচণ্ড গতিতে বাতাস বইছে, এবং যার কারণে ভাটার পরবর্তী সময়ে যে নতুন করে আবার জোয়ার আসলো এই সমুদ্রে, সেটি কিন্তু সন্ধ্যার আগে থেকেই আবার নতুন করে জোয়ার আসা শুরু হয়েছে। এবং এখন যদি বলি তাহলে একেবারে সমুদ্র সৈকতের যে কিনারে, একদম কিনারে এসে এই পানি এসেছে, এবং স্থানীয় যারা ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু আশঙ্কা করছে যে এই পানি একেবারে পুরো অঞ্চলটি প্লাবিত হয়ে যাবে, এবং সেই সংখ্যা থেকে কিন্তু তারা
তাদের দোকানপাট ইতিমধ্যেই গুটিয়ে ফেলেছে এবং ইতিমধ্যে গুটিয়ে ফেলেছে। বিশেষ করে আপনি জানেন যে সমুদ্র তীরবর্তী জায়গায় সমুদ্র তীর লাগোয়া যে দোকানগুলো, সেই দোকানগুলো কিন্তু মূলত পর্যটক বা ভ্রমণ পিপাসু যারা তাদেরকে কেন্দ্র করে বেশি হয়। বিশেষ করে এখানে বিভিন্ন রকমের স্যান্ডেল, জুতা, বার্বিদের বিভিন্ন পণ্য, তারপরে শার্ট, প্যান্ট, তারপরে স্টিক ওয়াটার, এই ধরনের পণ্য এই দোকানগুলোতে বেশি পাওয়া যেত। এর বাইরে যদি বলি এর বাইরে যদি বলি যে এই দোকানগুলোতে আর বাকি যে পণ্যগুলো রয়েছে, বিশেষ করে যে বিভিন্ন মেয়েদের ঝিনুক এবং এই পণ্যগুলো, সেই পণ্যগুলো কিন্তু তারা একেবারে পুরোপুরি দোকানগুলো বন্ধ করে দিয়েছে এবং পুরোপুরি দোকান বন্ধ করে যেগুলো তারা চলে গেছে। তাদের আশঙ্কা হচ্ছে রাতের মধ্যে এই দোকানগুলো আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে। এই মুহূর্তে আমরা, এই ছিল আমার কাছে আপাতত কুয়াকাটা সমুদ্র সৈকতের সবচেয়ে খবর। আমরা চলে যাচ্ছি আমাদের সহকর্মীর কথা, আহসান রাজীবের কথা। সারাদিন থেমে থেমে বৃষ্টিপাত হলেও সন্ধ্যার পর থেকে এখানে কিন্তু বৃষ্টিপাত বেড়েছে, একই সাথে বাতাসের তীব্রতাও বেড়েছে। এখান থেকে সুন্দরবনের থেকে মূলত বঙ্গোপসাগরের বেশ কিছু দূরত্ব থাকার কারণে দেশের অন্যান্য জায়গায় ঘূর্ণিঝড়ের রিমেলির যে আঘাত সেটি আগে বোঝা গেলেও সুন্দরবন উপকূলে কিন্তু একটু দেরিতে বোঝা যাবে, কারণ সুন্দরবন পেরিয়ে এই আঘাতটি আস্তে আস্তে এদিকটায় আসবে। তবে এখন এখানকার যে পরিস্থিতি, পানিতে নদীর যে পানি সেটি কিন্তু বৃদ্ধি পেয়েছে। একই সাথে এখানকার যারা নদী তীরবর্তী যে বাসিন্দারা রয়েছেন, বিশেষ করে জেলে পরিবারগুলো, তারা কিন্তু বাড়িঘর ছেড়ে তারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। কারণ তাদের বাড়িতে বেশিরভাগ বাড়িঘরে কিন্তু পানি উঠে গেছে, আমরা এমনটি দেখেছি। সন্ধ্যার পর থেকেই যে আশ্রয় কেন্দ্রগুলো এবং সাইক্লোন শেল্টারগুলো রয়েছে এই সুন্দরবন তীরবর্তী এলাকায়, সেখানে কিন্তু যে মানুষরা তারা কিন্তু আশ্রয় নিয়েছেন। আমরা কয়েকটি আশ্রয় কেন্দ্র ঘুরে এমনটি দেখেছি, সেখানে তাদের শুকনো খাবার এবং রাতের খাবারের ব্যবস্থা করা হয়েছে। এদিকে বিজিবি সদস্যদেরকে আমরা জেনেছি যে অতিরিক্ত বিজিবি সদস্য আনা হয়েছে এই অঞ্চলে যদি কোনো ধরনের দুর্যোগ পরবর্তী উদ্ধার কার্যক্রম প্রয়োজন হয়। এছাড়া কোস্টগার্ড, নৌবাহিনী সদস্যদের কিন্তু প্রস্তুত থাকতে বলা হয়েছে। ফায়ার সার্ভিস সদস্য, স্বেচ্ছাসেবকরাও কিন্তু প্রস্তুত রয়েছেন। মধ্যরাতে এই ঘূর্ণিঝড়টি যখন এই উপকূল অতিক্রম করবে তখন কিন্তু নদীতে জোয়ার থাকবে এমনটি বলছেন স্থানীয়রা। যদি জোয়ার থাকে সেক্ষেত্রে কিন্তু এই যে বেড়িবাঁধগুলো রয়েছে, মূলত বেড়িবাঁধ ভেঙে নতুন নতুন এলাকা প্লাবনের আশঙ্কা তারা করছেন। ইতোমধ্যে বিকেলের যে জোয়ারটি ছিল সেই জোয়ারে উপকূলের বেশ কয়েকটি এলাকায়, বিশেষ করে গাবুরা ইউনিয়নের 2টি পয়েন্টে সেখানে কিন্তু বেড়িবাঁধের যে রিংবাঁধ রয়েছে সেই রিংবাঁধ ভেঙে 2টি এলাকা প্লাবিত হয়েছে। এছাড়া এখানকার যে বুড়িগোয়ালিনী ইউনিয়নের দুর্গাবাটি এলাকা রয়েছে সেই দুর্গাবাটিতে কিন্তু বাঁধ ছাপিয়ে পানি প্রবেশ করে নিম্ন অঞ্চল কিন্তু প্লাবিত হয়েছে এমনটি আমরা জানতে পেরেছি। এছাড়া নদী তীরবর্তী যে সমস্ত নিচু এলাকায় যারা বসবাস করেন, বিশেষ করে জেলেপল্লী যেগুলো রয়েছে সেই জেলেপল্লীতে পানি উঠে গেছে এবং তারা কিন্তু বাড়িঘর ছেড়ে এখন আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। এখন পর্যন্ত এই উপকূলে বেশ বড় মাত্রায় ঘূর্ণিঝড় এখন আমরা লক্ষ্য করিনি। এখানে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে, একই সাথে তীব্র থেকে তীব্রতর হচ্ছে বাতাস। এবং এখানকার বাসিন্দারা যেটি বলছেন যে তাদের যে সার্বিক প্রস্তুতি তারা নিয়ে রেখেছেন। একই সাথে প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। সেই নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে সার্বক্ষণিক প্রত্যেকটি এলাকায় তারা নজরদারি রাখছেন, খোঁজখবর রাখছেন, যাতে কোনো ধরনের সমস্যা হলে তাৎক্ষণিকভাবে তারা উদ্ধার কার্যক্রম এবং উদ্ধার পরবর্তী ঘূর্ণিঝড় পরবর্তী যে উদ্ধার কার্যক্রম সেটি তারা করতে পারেন। এই কিছুক্ষণ আগে এখানে স্থানীয় সংসদ সদস্য এসেছিলেন, তিনি এখানকার যে সাইক্লোন শেল্টারগুলো রয়েছে সেগুলো তিনি কিন্তু পরিদর্শন করেছেন এবং তাদের মাঝে শুকনো খাবার এবং যে রাতের যে খিচুড়ি খাবার হিসেবে খিচুড়ি সেটি কিন্তু তাদেরকে প্রদান করেছেন। তো এই ছিল সাতক্ষীরা উপকূল থেকে আমার কাছে সবশেষ তথ্য। আমরা এখন ফিরবো স্টুডিওতে। কুয়াকাটা, সাতক্ষীরা এবং বরগুনা থেকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাব নিয়ে আমরা জানছিলাম সহকর্মীরা।